আসাদ, তুই চিরদিন আমার বাধ্য ছিলি, আজও আমার বাধ্য, চিরদিন আমার বাধ্য থাকবি। চিরদিন আপনার বাধ্য থাকব। আর আপনি যা করেন আমার ভালোর জন্যই করেন। আপনি আমাকে সর্দার বানিয়েছেন, আপনি আমাকে আঘাত করেন আমার শক্তিকে জাগিয়ে তোলার জন্যে। মোহর ছড়ির সবাই আপনার গোলাম, এ কথা এক মুহূর্তের জন্য কাউকে ভুলতে দেব না। ভুলে গেছে আমি ছাড়ার কারো কাজেরই কোনো গুরুত্ব নেই, তা ওরা ভুলে গেছে। কার কাজের গুরুত্ব বেশি এ নিয়ে ট্রলার চালক দল আর মাল বহনকারী দল নিজেদের মধ্যে বিবাদ করছে, মারামারি করছে, আমার কাজের ক্ষতি হচ্ছে। তুই থাকতে কোন সাহসে ওরা এসব করছে? কেন করছে? কেন করছে? কেন করছে? আর মারামারি করবি আর বিবাদ করবি? তোরা কেউ কিচ্ছু না, সবাই রাজা বাহাদুরের গোলাম। আসাদ ভাই, আসাদ ভাই, আরে জলদি পালাও, তোমার মা আসছে। ওরে বাপ রে, ওরে বাপ রে। বাবা দাঁড়া, আজ ফিরে আয় বাড়িতে, তোর ছাল তুলে নেবো আমি। মাথায় নেই এক ফুটা বুদ্ধি, দিন রাত মারামারি আর মারামারি। গুন্ডা সর্দার হয়েছে, সর্দারে ছড়িয়ে দেবো। আল্লাহ, সবাই তো আমার চলে গেছে। ছোট ছেলে জাহিদ কোথায় আছে জানি না, বেঁচে আছে কিনা তাও তো শুধু তুমিই জানো আল্লাহ। আমি তো কেবল আশা নিয়ে আর আসাদের মুখ দিয়ে বেঁচে আছি। আসাদকে তুমি ভালো করে দাও আল্লাহ, ওকে একটু বুদ্ধি বিবেচনা দাও। ও যে ভালো মন্দ কিছুই বোঝে না। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো মন্দ কিছুই বুঝি না। দেখ মা, মারবে না কিন্তু, মারবে না কিন্তু। কেন মারবো না, কেন মারবো না? দিন রাত মারামারি গুন্ডামি করে বেড়াবে আর আমি তোকে মারবো না, সোহাগ করবো। তুই শুধু না জেনে কথা বলিস মা। ওরা নিজেদের মধ্যে মারামারি করছিল বলে সব কটাকে মেরে শাস্তা করে দিয়েছি। ওটাই তো পারিস, শুধু গায়ে গতরে অসুরের মতো শক্তি, মাথায় কিচ্ছু নেই। মাথায় কিচ্ছু নেই? তুই শুধু বলিস আমার মাথায় কিচ্ছু নেই, আর কেউ বলে না। আমার মাথায় কিছু না থাকলে কি রাজা বাহাদুর আমাকে সর্দার বানাতো? থাম, কিসের রাজা বাহাদুর? একটা চোর বদমাশ। খবরদার, খবরদার মা, তোকে না কতদিন বলেছি রাজা বাহাদুর নামে কিচ্ছু বলবি না। সে আমাদের কাজ দেয়, অন্ন দেয়, সে আমাদের মালিক। আচ্ছা মা, সবাই রাজা বাহাদুরকে কত মান দেয়, সম্মান দেয়, তুই কেন রাজা বাহাদুরকে দেখতে পারিস না? তুই বুঝবি না, তুই কোনোদিনই বুঝবি না। ওই ভালো করে ধর। এই রাস্তা বন্ধ করে রেখেছে কেন? সাদা ইন্দুর করছি বললো। এই সীমানার এই পারে ঢুকা নিষেধ, যেখান থেকে আইছো সেদিকে ফুটটা পড়ো। কার গাড়ি আটকিয়েছো জানো? চাপকে পিঠে ছাল তুলে দেবো। ইস, ইন্দুরও তুলবো বাঘের ছাল, অত সোজা না। আসাদ ভাই,
আসাদ ভাই, আসাদ ভাই, ইঁদুর দলে অ্যাটাক করেছে। কি হয়েছে রে বাগা? এই দেখো, এই কালাই দুটো বলছে রাস্তা না ছাড়লে চাপকে পিঠে ছাল তুলে দিতে। ওই তো রাস্তা কি আর কি হচ্ছে বেয়াদব। ইউ ব্লাডি ফুল! হ্যাঁ মেম সাহেব, গাল দিও না। মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু রাগ হয়ে গেলে আমার মাথা ঠিক থাকে না। শাট আপ! জানো আমি কে? আরে যে খুশি সেই হও, স্বয়ং রাজা বাহাদুর মেয়ে হলেও আমি পরোয়া করি না। আমি হুকুম মতো কাজ করি, বাস। তবে মেয়ে মানুষকে আটকাবো না, কিন্তু গাড়ি যাবে না। যেখানে যাবার ড্যাং ড্যাং করে হেঁটে যাও। আমি গাড়ি চালিয়ে যাব, দরকার হলে তোমার এই ব্যারিকেড ভেঙে যাব। দেখি আমাকে কে আটকায়। কে ঠেকায় দেখাচ্ছে, কে ঠেকায়। এই! আরে কে ঠেকায়? ছাড়ো আমাকে! ছাড়ো! অসভ্য জানোয়ার! এই! এটা আমার এলাকা, আমার রাজত্ব। এখানে আমার হুকুম ছাড়া কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। আর আমার হুকুম যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, তার জন্য আমি আসাদকে তৈরি করেছি। আসাদ আমার হুকুমে জান নিতেও পারে, জান দিতেও পারে। তা তুই কেন এসছিস? তোর আসার কথা তো জানতাম না। কেন জানবে না? পরীক্ষা শেষ, আমি তো আসবই। আয় আয়। না মানে কোনদিন আমি আসিনি আসিস না, নি তুমি তো? আসতে দাওনি। ওই হলো, আমি যদি জানতাম তুই আসবি তাহলে ওকে সেইভাবে বলে রাখতাম। ঠিক আছে, ও যখন এখানে আসবে তোর পায়ে ধরে মাপ চেয়ে নিতে থাক, বলবো। তোমার আর মাপ চাওতে হবে না। আচ্ছা আচ্ছা, তখন দেখা যাবে। তোর যা ইচ্ছে শাস্তি দি। কি শাস্তি দেব? কি শাস্তি দেব? ওকে শাস্তি দিলে আমার অপমানের শোধ হয়ে যাবে, তাই না? যত সব বাজে নিয়ম। হুম? মামনি আমার উপর রাগ করেছে, কিন্তু ওকে আমি কি করে বোঝাবো? এলাকার লোকদের উপর ক্ষমতা না দেখালে ওদের গোলাম বানিয়ে রাখা যায় না। আরে এ তো আমার কাঁটা দিয়ে কাঁটা তোলা। আফতাব মাস্টার, তোমার ছেলেকে দিয়ে আমি গ্রামের মানুষদের গোলাম বানিয়ে রাখবো। আফতাব মাস্টার, গ্রামের বিবেক। এই মোহরছড়ি মানুষ বেঈমান না, তারা হারাম খায় না। মাস্টার, আর কোনো কথা নয়। আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীন জাতি হিসাবে নিজের পায়ে দাঁড়াবার জন্য, তোমাদের মতো স্মাগলারদের সাথে হাতে হাত মেলাবার জন্য নয়। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, যদি বাঁচতে চাও তো কাল সকাল হবার আগেই এই মোহরছড়ি ছেড়ে চলে যাবে। না হলে মোহরছড়ির মানুষ কাল তোমাদের মেরে নদীতে ভাসিয়ে দেবে। এই, চলে আসে সবাই। আমি কি করব? আমি তো গ্রামের সবাইকে বুঝিয়ে রাজি করে এখানে এনেছিলাম। ওই শালা মাস্টার সে সব গোলমাল করে দিল। মাস্টার, গ্রামের বিবেক, বিবেক যদি না থাকে, জি মাস্টার যদি না থাকে, তাহলে তার কোনো অসুবিধাই থাকবে না। কামরান, হুকুম দেন ভাইজান। কাল সকালে মাস্টার আমাদের দেখতে চায় না, আমিও তাই চাই। আমরা ছবি আঁকছিলাম। কি ছবি? এই দেখো, এটা আমি আর এটা জাহিদ, আর এটা আম্মু, এটা তুমি, আর এটা পতাকা। আমি খুব খুশি হয়েছি, আবার দুঃখ পেয়েছি। পতাকার ছবি এভাবে ফেলে রেখে তোমাদের ছুটে যাওয়া উচিত হয়নি। পতাকা হলো সবচেয়ে বড় আমাদের স্বাধীনতার চিহ্ন, এটাকে বুকে করে রাখতে হয়।
এমনি করি। এবার চলো তো, হাতে মুখে পানি দাও। সেই সকালে খেয়ে বেরিয়েছো, নিশ্চয়ই খিদে লেগেছে। আরে মাস্টার মানুষের এত তাড়াতাড়ি খিদে লাগলে চলে না, এখন অনেক কাজ। স্কুলটাকে আবার দাঁড় করাতে হবে। দেশ স্বাধীন হয়েছে, এখন একটা শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। মাস্টার সাহেব, কে? স্মাগলাররা আপনারে খুন করতে চাইতেছে, জলদি পালান। তুমি জলদি পালাও। না, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দেশের শত্রু ভয় পালাতে পারি না। তুমি বাচ্চাদের কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাও। না, তুমি না গেলে আমরাও যাব না। জিদ করো না, দোহাই তোমার, যাও। আমার বাচ্চাদের মুখের দিকে চেয়ে। না। আরে কেমন মা তুমি? বাচ্চাদের জন্য তোমার কোনো মায়া দয়া নেই? আছে, দয়া মায়া আছে, কিন্তু তোমাকে ফেলে আবার কিচ্ছু হবে না। এত বড় মুক্তিযুদ্ধ করেছি, আর তো সামান্য কথায় স্মাগলার। যাও, আমার কসম লাগে, যাও। ভাবি, মাস্টার ভাই, আলী ভাই, আলী ভাই, আসাদ, আমার জাহিদ। আসাদ, বাবা আসাদ। আফতাব মাস্টার, গ্রামের বিবেক। থাকো থাকো, মোহর ছড়ির বিবেক, কঙ্কাল হই থাকো। অপরিসীম ক্ষমতা দিয়ে পাঠানো হচ্ছে মোহর ছুরির অবস্থা পরিবর্তনের জন্য। তোমার যা ইচ্ছে তাই করার অধিকার থাকবে। শক্তি, বুদ্ধি, কৌশল, যখন যা প্রয়োজন তাই করবে। কালই ডিপার্টমেন্টের অর্ডার তুমি পেয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনি যা চান তাই হবে। জাহিদ, তোমাকে মোহর ছড়ি পাঠাবার পেছনে আমার আরো একটা স্বপ্ন আছে। তোমাকে কুড়িয়ে পেয়ে যেদিন থেকে এই বুকে করে মানুষ করেছি, সেদিন থেকে ওই স্বপ্নটাও বুকে পুষে রেখেছি। বাবা, তাহলে কি মোহর ছড়িতে আমার? বাস, এখন এর বেশি আর কিছুই তোমার জানার প্রয়োজন নেই। জাহিদ, তোমাকে যে দায়িত্ব দেয়া হচ্ছে সেটা শেষ করার আগে আর কোনো দিকে যেন তোমার দৃষ্টি না যায়, মনে রাখবে। দিস ইজ মাই অর্ডার। ওদের মারছো কেন? রাজকুমারী এলাকা দেখতে বেরিয়েছেন, পথ ছাড়ো। আগে বলো, ওদের মারছো কেন? আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, উত্তর তো।
আসাদ, চলে আয় বাবা, চলে আয়। আসাদ, তুই আমার মেয়ের গার্ডদের উপর হাত তুলেছিস, তোর এত বড় সাহস হলো কি করে? আমার কোনো দোষ নেই রাজা বাহাদুর, আমার মাথা ঠিক ছিল না, ওরা আমার মাকে মেরেছিল। মায়ের মাথা রক্ত দেখে আমার মাথা খুন চেপে গিয়েছিল, আমি ওদের সবকটাকে খুন করে ফেলতাম। হঠাৎ মেম সাহেবকে দেখে আমার হাত থেমে যায়। আমি তো তোমাকে বলেছি বাবা, ওর কোনো দোষ নেই। ওর জায়গায় আমি হলে ও যা করেছে আমিও তাই করতাম। আমাকে যে শাস্তি দেবার হয় দেন রাজা বাহাদুর, কিন্তু তার আগে ওদেরকে শাস্তি দেন। যে আমার সাহস আর শক্তি তো দেখলাম, এই নিয়ে মেম সাহেব গার্ড হয়েছে। সত্যি যদি কোনো বিপদ হতো তাহলে ওরা কি করে মেম সাহেবকে বাঁচাতো? এদের শাস্তি তো এরা পাবেই, তার আগে তোমার শাস্তি। আর তোমার শাস্তি হলো, আজ থেকে যতদিন আমার মেয়ে এখানে থাকবে তুমি হবে তার গার্ড। মেম সাহেব, আমার ওপর আপনার খুব রাগ, তাই না? আর রাগ হবে না কেন, রাগ তো হবেই। দুদিন আপনার সাথে বেয়াদবি করে ফেললাম। বেয়াদবি করলে সব মালিকেরই রাগ হয়, রাগ হয় তো উচিত। নেন মেম সাহেব, আরে আমার এখানটায় 4টা বাড়ি মারেন, খুব জোরে। না না, 4টা না, 10টা। কেন? কাল ওই লোকগুলোকে মারতে গিয়ে আপনার পেছনে 4টা চাবুক দিয়ে একটা বাড়ি মেরেছিলাম। ইচ্ছে করে মারিনি, লেগে গিয়েছিল। তাতে কি, আপনার তো ব্যথা লেগেছিল, ওটা শোধ নিতে হবে না? কি পাগলামি করছো? চলো। না, তোমাকে আঘাত করলে আমার ব্যথা সেরে যাবে না? তারও ব্যবস্থা আছে মেম সাহেব। একটা পাহাড়ি লতা আছে, খুব ভালো ওষুধ। ওটা হাতে ডলে রস করে আমি আপনার পেছনে লাগিয়ে দিলে ব্যথা সেরে যাবে। আমি নিয়ে আসছি। আরে থামো, কি যাতা বলছো? যাতা বলছি না মেম সাহেব, আমার কোথাও ব্যথা হলে মা ওই ওষুধ লাগিয়ে দেয়। প্রথমে একটু জলে, তারপর খুব আরাম লাগে। আপনারও আরাম লাগবে। না না, তোমাকে ওসব কিচ্ছু করতে হবে না, চলো। না না মেম সাহেব, হয় আমি ওষুধ লাগিয়ে আপনার পেছনে ব্যথা ভালো করে দেবো, আর না হয় আপনি আমার পেছনে 10টা বাড়ি মারবেন। ঠিক আছে, বলো কোথায় মারবো? এইখানে। আপনার তো এখানে লেগেছিল, তাই না? হ্যাঁ। মারেন জোরে। নাও, এবার হয়েছে তো? আমি কারো ঋণ রাখি না, শুধু রাজা বাহাদুর আর মা ছাড়া। রাজা বাহাদুর তো রাজা, তার ঋণকে শোধ করা যায়, আর মায়ের ঋণও শোধ করা যায় না। সেই জন্যই তো রাজা বাহাদুর হুকুমে আমি জানও দিতে পারি। আর মায়ের কিছু হলে তো আমার কোনো হুঁশই থাকে না। মাকে বুঝি খুব ভালোবাসো? খুব। মায়ের চোখে একটু পানি দেখলে আমি আর সহ্য করতে পারি না। তোমার আর কে কে আছে? বাস শুধু আমি আর মা, আর কেউ না। আমাকে ঘরে তোলার জন্য পিছনে লাইন লেগে আছে। আমি একটু নেক নজর দিয়ে তাকালেই দেখবো পেয়ে
পেছনে নে খাখারা আচ্ছা, মোহরছড়ি যাবার রাস্তাটা কোন দিকে? কেন 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 মোহরছড়ি কেন? মোহরছড়ি থেকে দরকার? মোহরছড়ি যেতে গেলে জিজ্ঞাসাবাদ করা হয় নাকি? বাহ, আমার মহল্লায় অজানা অচেনা একজন মানুষ যাবে আর আমি জিজ্ঞেস করবো না? ও, মোহরছড়ি তাহলে তোমার মহল্লা, কিন্তু মোহরছড়ি যে আমারও মহল্লা। বলো কি? মোহরছড়ি মোহর আলী বুড়ো থেকে কাল যে জন্মেছে সেই লেদা বাচ্চা গাদা পর্যন্ত সবাইকে আমি চিনি চিনি চিনি। তুমি মোহরছড়ি লোক হলে কবে থেকে? আজ থেকে। আমি মোহরছড়ি পুলিশ ফাঁড়ির নতুন ইন্সপেক্টর। ও, ইন্সপেক্টর সাহেব সালাম। ওয়ালাইকুম সালাম। এইখানেই দাঁড়াও, ওই যে বাসটা গেল ওটাই 2 ঘন্টা পরে ফিরে আসবে। ওটাতে চড়ে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যেও। মোহরছড়িতে কোনো পুলিশের দরকার নেই। কেন? পুলিশ করবে কি? ওই রাজা বাহাদুরের হুকুমই তো তামিল করবে। তার জন্য তো রাজা বাহাদুরের গুন্ডা বাহিনী রয়েছে। পুলিশ রাজা বাহাদুরের হুকুম তামিল করে না, সরকারের আইন কানুনের হেফাজত করে। রাজা বাহাদুরই মোহরছড়ির সরকার। হাহ, কত পুলিশ অফিসার এলো আর গেল। নতুন করে আরেকবার না হয় দেখবো। এবার রাস্তাটা বলো। ওই যে পথ 4 মাইল, গাড়ি ঘোড়া কিছু নেই। যেতে পারবে না? পারতেই হবে। তবে আর কি, হাঁটতে শুরু করো। হুম। চলো। বাঁচা গেল। এই চোর 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 ধরছি, চোর কে? আরে, আরে, ছাড়ো। হায় 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 রে, এটা তো পুলিশ ফাঁড়ি না, এটা কনস্টেবল সাহেবের হাঁস মুরগি খোয়া, গরু ছাগলের খোয়া। হ্যাঁ, খোয়া ঠিকই এখানে আছে, তবে সে খোয়ার এখন থেকে আসামিরা থাকবে। বাহ, দম আছে তোমার কথার। কিন্তু এই বাচ্চারা কনস্টেবলের কি হবে? ওর হাঁস মুরগি খাওয়ার পথটা বন্ধ হয়ে গেলে ও বাঁচবে কি করে? এই রোশনি, আপনি ওর কথা ধরবেন না স্যার, ও বেশি বেশি কথা বলে, বকবক করার স্বভাব। খবরদার খবরদার কনস্টেবল, আমার নামে মিথ্যে কথা বলবে না। আরে জিজ্ঞেস কর না, আরে জিজ্ঞেস কর না তোর স্যারকে। কতবার বলেছি বেশি কথা বলা আমি পছন্দ করি না। কি বলিনি? বলিনি? ছাড়ো ছাড়ো। হ্যাঁ বলেছো, তবে এই যে ফাঁড়িতে ঢুকে পুলিশের উপর হামলা করছো, এই অপরাধের জন্য কিন্তু তোমাকে হাজতে ঢুকানো যায়। বাহ ইন্সপেক্টর সাহেব বাহ, এই জন্য বলি খাঁটি কথার ভাত নেই। কি বলবো যে তোমাকে আমার ভালো লেগে গেছে, তা না হলে জবাব দিতাম। তবে একটা কথা শুনে রাখো, ওই রকম হাজতে রোশনিকে ঢুকানো যাবে না। রোশনিকে আটকাতে হলে আলাদা হাজত বানাতে হবে। যাকে আমি যাই। বাহাদুরের জন্য সাবাসী দিতে এসেছিলাম, দিয়ে গেলাম। বেশি কথা বলা অভ্যেস আমার নেই। হ্যাঁ, কি নেই? অভ্যাস নেই। হ্যাঁ, শুধু বকবক করে, শুধু বকবক করে। ভালো লাগে না, ভালো লাগে না। দেখলেন স্যার ও কি রকম? দেখেছি। সুটকেসটা আমি ডোন্ট টাচ। আরো অনেক কিছু দেখবো, এখন তুমি তৈরি হয়ে নাও। স্যার একটু চামচাগিরি করতে দেবেন না স্যার? স্যার ইরফান, ইন্সপেক্টরকে গিয়ে বলো আমি তাকে মহলে আসতে বলেছি। যদি আসতে না চাই হুজুর? হ্যাঁ যাব, আগে রিপোর্ট লিখে নেই। কি হয়েছে রাজা বাহাদুরের মহলে? চুরি না ডাকাতি?
কিচ্ছু হয়নি, রাজা বাহাদুরের হুকুম, ব্যাস। আমি তো রাজা বাহাদুরের হুকুমের চাকর নই, সরকারের চাকর, পাবলিকের গোলাম। আমার সাথে দেখা করতে হলে রাজা বাহাদুরকে এই ফাঁড়িতে আসতে হবে। কি এত বড় সাহস? রাজা বাহাদুর আসবেন তোমার মতো পুচকে পুলিশ অফিসারদের দেখা করতে? শাট আপ কনস্টেবল। ইয়েস স্যার। সব কটাকে হাতে ঢোকাও। ওদেরকে তুমি তোমার ডিউটি করো, ওদেরকে ছাড়াবার জন্য রাজা বাহাদুর আসুক, দেখি লোকটা কেমন। আমি আসাদ। আসাদ! খুব গরম মাজার। আমার মা বলেন ওই মাজারে দাঁড়িয়ে আল্লাহর কাছে যে যা চায় তাই পায়। এখানকার সবাই যায় ওখানে? হ্যাঁ সবাই, শুধু রাজা বাহাদুর ছাড়া। বাবা যান না কেন? তা জানি না। আমরা যখন রাজা বাহাদুরের মাল আনা নেওয়া করি তখন আমরাও ওই পথ দিয়ে যাই না। কেন? রাজা বাহাদুরের হুকুম। রাজা বাহাদুর বলেছেন মাল আনা নেওয়ার সময় যেন মাজারের ধারে কাছে না যাই। আমি যাব। কোথায়? মাজারে। না না মেম সাহেব, আপনি সাঁকো পার হয়ে যেতে পারবেন না, পাহাড়ও উঠতে পারবেন না। পারবো, তুমি তো আছো সাথে। কিন্তু আপনি তো নিয়ত করেননি। মাজারে যেতে হলে নিয়ত করে আসতে হয়, পাক পবিত্র থাকতে হয়। আমাকে কি তোমার অপবিত্র মনে হয়? না না, কিন্তু আমি যাব, ব্যাস। ইয়ে মেম সাহেব, মেম সাহেব, ওপারে গিয়ে কাজ নেই, আপনি পড়ে যাবেন। আমি পড়বো না। সাবধানে মেম সাহেব, সাবধানে। সাবধানে। আপনি আমার কাঁধের উপর ভর দিন, আমি ছাড়িয়ে নিচ্ছি। মেম সাহেব, মেম সাহেব, পীর বাবা, মেম সাহেবের কোনো অপরাধ নিও না। মেম সাহেব যাতে কোনো ভুল করে থাকে তবে তা না চিনে করেছে। ইয়া আল্লাহ, ইয়া মাহবুদ, তুমি তো সবই জানো, তুমি আমার মেম সাহেবকে ভালো করে দাও। মেম সাহেব, চোখ খোলেন, মেম সাহেব, চোখ খোলেন। ইয়া আল্লাহ, আমি জানি আল্লাহ, পীর আউলিয়ারা কারো অপরাধ নেন না, তুমি তো আরো বড়, সবার বড়। তুমি আমার মেম সাহেবকে ভালো করে দাও। পীর আউলিয়ার মাজারে তো সবাই আসে, যে যা চায় তাই পায়। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার মেম সাহেবকে ভালো করে দাও, তার জ্ঞান ফিরিয়ে দাও।
মেম সাহেব, মেম সাহেব, চোখ খুলেন মেম সাহেব, চোখ খুলেন, চোখ খুলেন মেম সাহেব। ইয়া আল্লাহ, যতক্ষণ না মেম সাহেব ভালো হয় আমি এখানে বসে থাকবো, আমি এখান থেকে নড়বো না। আমার ডাক তোমাকে শুনতেই হবে। কেন শুনবে না আল্লাহ? কেন কবুল করবেন আমার ডাক? যদি শাস্তি দিতে হয় আমাকে শাস্তি দাও, মেম সাহেবের বদলে আমাকে শাস্তি দাও। আমার জীবনের বিনিময়ে আমার মেম সাহেবকে তুমি ভালো করে দাও আল্লাহ, আমার মেম সাহেবকে তুমি ভালো করে দাও। আমার মেম সাহেবের মন বড় নরম, বড় সরল, বড় ভালো মানুষ, তুমি তাকে শাস্তি দিও না। আমার জান দিয়ে দাও আল্লাহ, যতক্ষণ তুমি আমার ডাক শুনবে না, দরকার হলে এই মাজার শরীফে মাথা কুটে মরে যাব, তবু কি আমার ডাক শুনবে না? শুনবে না তুমি? আসাদ, মেম সাহেব, আমি জানতাম মেম সাহেব, এই মাজারে এসে আল্লাহর কাছে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। থামো আসাদ, থামো। আরে আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছো, নিজের হাতটা দেখেছো? হাত? ও কেটে গেছে, রক্ত খেয়াল করতে পারিনি, বোধহয় সাঁকো ফাঁক করার সময় কেটে গিয়ে থাকবে, ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? এটা কি একটু কাটা? ইস, তুমি কি আসাদ? আরে আরে, কি করেন? এত দামি কাপড় নষ্ট হয়ে যাবে। দাঁড়া, আমি এক্ষুনি লতা পাতার ওষুধ লাগিয়ে দিচ্ছি, একদম ভালো হয়ে যাবে। আসাদ, আরে থামো। আল্লাহ, আসাদ, মেম সাহেব, এ কি করছেন? চুপ। তাহলে তুমি সে পুলিশ ইন্সপেক্টর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি কে? আমার নাম আসাদ, আসাদ মানে সিংহ। রাজা বাহাদুরের সাথে যে বেয়াদবি করে তার মুখ আমি চিবিয়ে খাই। খুব ভালো কথা। কিন্তু সিংহ তো নিজেই রাজা, সে তো অন্য কোন রাজার গোলাম হতে পারে না। তুমি বোধহয় চিড়িয়াখানার খাঁচায় পোষা সিংহ, নামে সিংহ, কাজে বিরাট। চুপ! চুপ! আরে ওই মহল্লাবাসী, কোথায় তোরা? আয়, তামাশা দেখবি। আরে দেখ না, দেখ ওর পোশাকের রংটা দেখ, একেবারে লেংটি তোরের রং। বলে দে, বলে দে ওকে, এই সিংহের থাবার ওজন কত? আরে বল ওজন কত? বল, এই লেংটি তোর বাঁধবে না মরবে? তা শুনলি তো শহরে ছোকরা? হ্যাঁ শুনলাম, কিন্তু আমি পরের মুখে ঝাল খাই না। ওজনটা নিজে দেখতে চাই, আর আমার ওজনটাও বুঝিয়ে দিতে চাই।
বাবারে, হায় হায় রে, আপনার চোখ তো অন্ধ হয়ে যাবে। আসুন, বসুন, আস্তে আস্তে বসুন। নিন, চোখের ধুলো ভালো করে সাফ করুন, আর ওইসব নাদানদের মাফ করুন। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কে বেঁধেছে তোমাকে? আমি। হ্যাঁ, তোমাকে আরেকদিন দেখে নেবেন ইন্সপেক্টর। আজ মায়ের জন্য বেঁচে গেছো, কিন্তু তোমাকে আমি আজই দেখে নেব। পুলিশ ফাঁড়িতে এসে পুলিশকে মেরে বেঁধে রাখার। হ্যাঁ, মানিনি। ও চেঁচামেচি করছিল, মা টের পেয়ে যাবে বলে ওকে শুধু বেঁধে রেখেছি। সেটাই যথেষ্ট অপরাধ। চলো। আরে ইন্সপেক্টর, ওরকম অস্ত্র উঁচিয়ে বাহাদুরি সবাই দেখাতে পারে। শাট আপ! এটা মহল্লার রাস্তা নয়, আইনের ঘর। আর এটা আইনের পিস্তল। অপরাধীদের জন্য এটা ব্যবহারের অধিকার আমার আছে। কনস্টেবল। ইয়েস স্যার। তালা খোলো। ওকে স্যার। চলো। আরে ওই চামচা, তুই তো আমাকে চিনিস। হাড্ডি মাংস সব এক করে ছাড়বো। আমার কোনো দোষ নেই। রাজা বাহাদুর তো সব গোলাম। কই, ওগুলোকে ছাড়াতে তো রাজা বাহাদুর আসেনি। দেখি তোমাকে ছাড়াতে আসে কিনা। যদি আসে তো বুঝবো লোকটার সাহস আছে, আর না এলে বুঝবো আসলে একটা ভীতু জানোয়ার। এই খবরদার, রাজা বাহাদুরের সম্পর্কে কিছু বললে তুইও থাকবি না, তোর আইনও থাকবে না। শোনো, আইন থাকবে কি থাকবে না কাল শহরে চালান করে দিলেই বুঝতে পারবে। বহুদিন তোমরা আইনের হাতে থাপ্পড় খাওনি, এবার বুঝবে কেউ রেহাই পাবে না, তোমাদের ওই রাজা বাহাদুরও না। আসাদ! আসাদ! বাবা, ও আমার পাগল ছেলে বাবা, ওর কোনো বুদ্ধি নেই। আমি আমার সবকিছু হারিয়ে শুধু ওকে নিয়ে বেঁচে আছি। আমি তোমার কাছে মাপ চাইছি বাবা, হাত জোর করে মাপ চাইছি। তুই মাপ চাবি না, তুই মাপ চাবি না। চুপ শয়তান, চুপ। পুলিশের সঙ্গে মারামারি? ছেড়ে দাও বাবা, এই বুড়ি মায়ের মুখের দিকে চেয়ে ছেড়ে দাও। তোমারও তো মা আছে, ছেড়ে দাও বাবা। আমি ওকে নিয়ে যাই বাবা। কালচার, ওই পুলিশের সামনে আমাকে আরো অপমান করিস না। তোমার অনেক দয়া বাবা, আমি তোমাকে দোয়া করি তুমি বেঁচে থাকো বাবা, অনেক বড় হও। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। চল শয়তান, চল চল। মা,
এই মা দেখ, এভাবে কথা বলবি না। বেশ বলবো না, তাহলে আমার মাথা ছুঁয়ে কথা দে, আর কোনোদিন পুলিশের গায়ে হাত দিবি না, দে কথা দে। ঠিক আছে, তাহলে আমি তোকে ছেড়ে যেদিকে মন চায় চলে যাবো। মা, মা। কিরে, শেষ হলো? এতো আরেকটু বাকি আছে মা, আরো দুটো ছবি এঁকে দাও না মা, আমরা রং করবো। মা, আমি এসেছি মা। আমি তোমার জাহিদ মা। মা গো, আমি তোমার জাহিদ, মা। জাহিদ, তোমাকে যে দায়িত্ব দেয়া হচ্ছে সেটা শেষ করার আগে আর কোনো দিকে যেন তোমার দৃষ্টি না যায়, মনে রাখবে, দিস ইজ মাই অর্ডার। সেবার এবার দেখো, কি দেখলে? কিচ্ছু না, সামান্য সর্দি জ্বর। এই ওষুধগুলো খেলে জ্বর, গায়ে ব্যথা, সর্দি সব চলে যাবে। বললাম কিছু হয়নি। তোমার যত বাড়াবাড়ি বাবা। বাড়াবাড়ি মানে? কিছু যদি নাই হবে তবে এত হাঁচি হচ্ছে কেন? মানে সর্দি আবার কোনো অসুখ হলো? সর্দি কোনো অসুখ নয়, কিন্তু সর্দি থেকে অনেক কিছু হতে পারে। বাবা, একদম রেস্টে থাকবি। হ্যাঁ, দু একদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আসি। এসো। বাবা, আবার কি হলো? এখানে এলাম কি শুধু ঘরের ভেতর শুয়ে থাকার জন্য? আচ্ছা পাগলি মেয়ে, আচ্ছা তুই কি সুস্থ যে ঘুরে বেড়াবি? ঠিক আছে, আসাদকে পাঠিয়ে দিচ্ছি, ও এলে ওর সঙ্গে বসে গল্প করবি। নেশো, এবার সেবার একদম নড়াচড়া করবি না, আর ঘর থেকে বাইরে বেরোনো চলবে না। এই যে আসাদ, মধু আজ বাইরে যাবে না। আচ্ছা রাজা বাহাদুর। ওদিকে কোথায় যাচ্ছিস? মধুর ঘরে যা, গিয়ে দেখ ওর কিছু লাগে কিনা। জি আচ্ছা। আসাদ। জি রাজা বাহাদুর। মধুর ঠান্ডা লাগলো কি করে? ঠান্ডা আমারও লেগেছে রাজা বাহাদুর। মেম সাহেব সাঁতার শিখতে চাইলেন তো। সাঁতার? জি রাজা বাহাদুর। কে শেখালো সাঁতার? কে আবার? আমি শিখিয়েছি সাঁতার। ও আচ্ছা। হারামজাদা জানোয়ার, তোর এত বড় সাহস! আমার কি দোষ? আমি কি করলাম? আমাকে মারছেন কেন? মেম সাহেব হুকুম দিল, আমি কি করব?
মনে রাখিস, আর কোনো দিন যদি মধুর দেহ স্পর্শ করিস, আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। যা, মধুর ঘরে যা, মধু দেখুক, দেখে বুঝুক, যাতে আর কোনো দিন এ ধরনের হুকুম তোকে না দেয়। যা যা। হে কি আসাদ, কারা তোমাকে এভাবে মারলো? কার সঙ্গে মারামারি করলে? মারামারি করিনি মেম সাহেব। মারামারি করলে তো এই আসাদের গায়ে হাত তোলার শক্তি কারো নেই, কিন্তু আমি তো রাজা বাহাদুরের গায়ে হাত তুলতে পারি না। বাবা, বাবা তোমাকে মেরেছে? কিন্তু কেন? আপনাকে সাঁতার শিখিয়েছে বলে? হাসান, না না, আমাকে ধরবেন না। রাজা বাহাদুর আপনাকে ছুতে নিষেধ করেছে। তুমি তুমি কেন বাবাকে সাঁতার শেখানোর কথা বলতে গেলে? আমি যে মিথ্যা কথা বলি না। ও আসাদ, তোমাকে নিয়ে কি করব? এসো এসো, বসো বসো এখানে। নাও, এই ওষুধটা খাও, ব্যথা সেরে যাবে। কি করছেন মেম সাহেব? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তুমি তুমি আমার হুকুম শুনবে কিনা? জি মেম সাহেব। হ্যাঁ, এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। আমি যা বলতে মানা করব তুমি কাউকে বলবে না, বাবাকেও না। রাজা বাহাদুর প্রশ্ন করলে? না জানলে প্রশ্ন করবে কিভাবে? নাও, ওষুধ খাও। আপনি খুব ভালো। মা ছাড়া আমাকে আর কেউ এরকম আদর করে না। আমাকে ভালো লাগে তোমার? খুব ভালো লাগে। আপনি চলে গেলে আমার খুব কষ্ট হবে। বেশ, তাহলে কথা দাও, এই যে আমি তোমাকে ওষুধ খাওয়ালাম, তোমার গায়ে হাত দিলাম, এ কথা বাবাকে জানাবে না? না। ইন্সপেক্টর কি তোর পিড়িতের নাগর? আজ আমরা পিড়িত করবো তোর সাথে। কেমন পিড়িত করি না ঘটকের সাথে? দেখবো দেখবো, আমিও বসে বসে দেখি। আরে কেমন পুলিশ ইন্সপেক্টর তুমি? একটা মেয়ে মানুষ ইজ্জত নিয়ে টানাটানি করছিল। কই, আমি তো দেখলাম ওরা তোমার দু হাত ধরে টানাটানি করছিল। আমি একটা মজার খেলা দেখার জন্য বসলাম। খেলা? যদি সত্যি সত্যি গুন্ডারা আমাকে ধরে নিয়ে যেত? এটা পুলিশের চোখ, সত্যিকারে গুন্ডা আমি দেখলে বুঝতে পারি, কিন্তু এই রাত্রিবেলায় রোশনি বিবি এখানে এলো কেন? এলো কেন? এসেছিলাম তো তোমাকে পথে আটকাতে, দেরি করাতে। কেন? মহল্লার কিছু শয়তানদের হাবভাব দেখে মনে হলো তোমার কোনো বিপদ হবে। আরে বাবা, আমার বিপদের জন্য রোশনি বিবির এত চিন্তা? তোমার জন্য চিন্তা করতে বয়ে গেছি আমার চিন্তা তোমার বাচ্চাদের জন্য। তোমার কিছু হয়ে গেলে তাদের কি হবে? আরে হাসছো কেন?
যা নে তা নে ভয় পেলে হাসবো না। ছেলে মেয়ে হয়নি তোমার? বিয়ে করলে তো ছেলে মেয়ে হবে, নাকি তার আগেই? বিয়ে করনি আজও? তবে সেদিন যে বললে তোমার পরিবারের ছবি। বলেছিলাম, কিন্তু পরিবার মানে কি বউ, বাবা মা ভাই বোন সবাই মিলে পরিবার। ওটা আমার বাবা মা ভাইয়া আর আমার ছবি। কি কি আগুন! মা! মা, পানি, আমাকে একটু পানি এনে দাও। হ্যাঁ আনছি, চল পুটি চল। মা মা মা, চোখ খুলো, চোখ খুলো মা। মা, এই দেখো তোমার জাহেদ। চোখ খুলো মা, চোখ খুলো। মা, মা গো। জ্ঞান ফিরছে না কেন? ফিরবে ফিরবে, আর একটু পানি ছিটা দাও। আমি পুটিকে পাঠিয়ে দিয়েছি আসাদকে খুঁজে আনতে। আমি বুঝতে পারছি না মা বগার ঘরে গেলেন কি করে। তা জানি না, তবে সত্যি কথা বলি, মাই আমাকে পাঠিয়েছিলেন তোমাকে পথে আটকাতে। তার মানে আগুন দেওয়া হয়েছে আমাকে মারার জন্য, আর মা আমাকে বাঁচাবার জন্য। তাহলে কি মাও আমাকে? কি? হ্যাঁ, কিছু না। মা, মা গো। আরে আরে, উঠবেন না, উঠবেন না। আমি এখানে এলাম কি করে? ইন্সপেক্টর সাহেব তো আগুনে ঝাঁপিয়ে পড়ে তোমাকে তুলে এনেছে। তুমি আমার মতো একজন গরিব বুড়ির জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলে। মায়ের জন্য সন্তান তো জীবনও দিতে পারে। তুমি আমাকে মা বলে ডাকছো? আমার মতো সামান্য? না, সামান্য না মা। আপনি জানেন না আপনি কে। তুই বগার ঘরে গেলে কি করে? কেন গিয়েছিল ঘরে? হ্যাঁ, তার আগে জবাব দে, কারা আগুন দিয়েছিল ঘরে, কেন দিয়েছিল? যারাই দিক, যে কারণে দিক, তুই কেন যাবি? আরে পুলিশ তো আমাদের শত্রু। শত্রুর জন্য তুই কেন জীবন দিতে যাবি? তুই মরে গেলে আমার কি হতো? আর ওর কিছু হলে ওর মায়ের কি হতো? আমি মা, আমি বুঝি সন্তান হারানোর ব্যথা কত বড়। তোর তো কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না, তুই বুঝবি কি? না, আমার বুদ্ধি নেই, না থাক বুদ্ধি, দরকার নেই বুদ্ধি। তুই চল চল। আরে আরে, কি করছো ভাই? মাকে একটু বিশ্রাম নিতে দাও। আরে খবরদার, আমার মাকে মা বলবি না। কি দরদ, কি করছো ভাই? আমি তোর ভাই না, এসব কথা আমাকে ভোলাতে পারবি না। তোকে আমি ঠিকই দেখে দেবো। আরে মা, ছাড় 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 আমাকে, ছাড়। ওর কাছে মাপ চা, মাপ চা। আরে আরে, ওর কাছে আগে মাপ চা, মাপ চা না ওর কাছে। ছাড় ছাড় আমাকে, মাপ চা ওর কাছে। বগা, এই বগা, এই মলমটা নিয়ে সাহেবকে দে। বল, কাটা পড়া জায়গা লাগালে সেরে যাবে। বলছে জায়গায় লাগালে সেরে যাবে। বগা,
বলে দাও আমার কোনো মলমের দরকার নেই। কোনো মলমের দরকার নেই। ইচ্ছে হলে লাগায়, না হলে যেন ফেলে দেয়। বলে দাও বাবা, ওরকম আলগা দরদের আমার দরকার নেই। জিজ্ঞেস কর বাগা, আলগা দরদ কাকে বলে? ওনার কাটা পড়া ভালো হলে কি আমার উপকার হবে না ওনার? বলে দাও বাবা, এইটাকেই আলগা দরদ বলে। আসল দরদ হলে জানালায় দাঁড়িয়ে মলমের কোটা দিয়ে যেত না, এসে লাগিয়ে দিত। এসে লাগিয়ে দিত। এসো রোশনিবু, ভিতরে এসে আদর করে মলম লাগিয়ে দাও, আমি বাইরে গিয়ে দাঁড়াই। আরে এসো 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 না। এসে গেছে। কি হলো? না, চুরি হয়ে গেছে। কে চুরি করলো? আমার মুখের কথা বুকের কথা চুরি হয়ে গেছে, হৃদয়টাকে খুঁজে দেখি সেও তো তোমার কাছে। এই চোরটাকে কাছে ডাকো না, বুকে জড়িয়ে ধরে রাখো না। প্রেম ছাড়া এই প্রেমিক চোরের শাস্তি কি আর আছে? আমার মুখের কথা বুকের কথা চুরি হয়ে গেছে, হৃদয়টাকে খুঁজে দেখি সেও তো তোমার কাছে।
ভাইয়ার আছে। আমার মুখের কথা বুকের কথা চুরি হয়ে গেছে, হৃদয়টাকে খুঁজে দেখি সেও তো তোমার কাছে। জেল থেকে পালিয়েছি, কিন্তু যেদিকে আমার জন্য গাড়ি রাখা ছিল সেদিকে যেতে পারিনি। তাহলে এখানে এভাবে কতদিন লুকিয়ে থাকবেন? এই তো হয়েছে এক জ্বালা। ভাইয়ার মোহরছড়িতে রাজা বাহাদুর হয়ে বসে আছে, আর আমি পুলিশের তারা খাই ছুটে বেড়াচ্ছি। ও নামার পর্যন্ত রাজা বাহাদুর হওয়ার ভাগ্য আমার আর হবে না। বললে আপনার লাভ হবে না, তার আগে হয়তো মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জামাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। শহরের আমজাদ শেঠের গ্রুপ যারা আমাকে জেল থেকে বের করেছে, তাদের সঙ্গে ভাইয়ার একটা সমঝোতা নিশ্চয়ই হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমজাদ শেঠের ছেলের সঙ্গে তার আগে বস বিগ বসের মেয়েকে। হ্যাঁ, এটাই করতে হবে। তাহলে আমি ছাড়া ভাইয়ার আর কেউ থাকবে না। এই রাতে রওনা দিতে হবে এখনই? কাল কাল মধুর জন্মদিন। ভাইয়া নিশ্চয়ই খুব হইচই উৎসব করবে, আর সেই হট্টগোলের মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। আজ সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত তোমরা মোহরছড়ির ছেলে মেয়েরা আমার মেয়ে মধুর জন্মদিনে যে উৎসব করেছো তাতে আমি খুব খুশি হয়েছি। এখন মধু মামনি মঞ্চে এসে নিজের হাতে তোমাদের পুরস্কৃত করবে। পুরস্কার দেওয়া শেষ হলে আমি এমন একটি ঘোষণা দেব যা শুনে তোমরা খুশিতে পাগল হয়ে যাবে। পাগলামি রেখে আসল কথা বল শালা। মিম সাহেব মঞ্চে উঠলেই বোমা ফাটবে, মিম সাহেব মরবে, আর সবার কান ফাটবে। তোমাকে একটু তুলা দিয়ে আসাদ ভাই। ওরা কোথায়? ওরা ওরা ওই বাগানের দিকে গেছে, বোমা ফাটার দিকে গেছে। মধু এসো। যাও মা। মেনশন শট! আসাদ, মার মার হারামজাদাকে। আপনারা আমাকে মারবেন না, আমার কথা শুনুন। মেরো না, মেরো না ওকে। শোনো কি বলতে চাই ও। আরো মারোকে। আমার কথা শুনুন, আমার কথা শুনুন রাজা বাহাদুর। বিনা দোষে আমাকে মারবেন না রাজা বাহাদুর। আর না মা, আর আমি যাব না। তুই দেখিস, আর রাজা বাহাদুরের কোনো কাজে আমি করব না। আমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যা মা, বড় কষ্ট হচ্ছে। একটু ঘুম পাড়িয়ে দিয়ে যা। ঘুমা বাবা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বিনা দোষে আমাকে কি মারটাই না মারলো। ঘুমা বাবা, ঘুমা। বাবা, বাবা তুমি আসাদের খবর নিয়েছো? ওর কথা থাক, আমার পোষা কুকুর আমাকে ছেড়ে যাবে কোথায়? বাবা, দুদিন পরেই ফিরে আসবে। আমি আরো জরুরি কথা বলতে এসেছি। উৎসবের পরেই সে কথা ঘোষণা করতে পারতাম, কিন্তু সব তো পণ্ড হয়ে গেল। আর সেজন্যই কাজটা আরো তাড়াতাড়ি করা দরকার। কারণ আমার এই হাত এখন আরো অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার। নইলে এতদিন ধরে আমি তিল তিল করে যা করেছি সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাবা
এসবের আমি কি করতে পারি? তুই তো পারবি মা, তোকে দিয়ে আমার হাত শক্ত করতে হবে। মানে? আমার বন্ধুর ছেলে বাবর এখানে এসছে, যত শীঘ্রই সম্ভব ওর সাথে আমি তোর বিয়ে দিতে চাই। বাবা, কি বলছো তুমি? চিনি না, জানি না। চেনা জানা বিয়ের পরেও তো হতে না পারে। বাবা, এ বিয়ে কিছুতেই হবে না। মধু, তুমি খুব ভালো করেই জানো অবাধ্যতা আমি পছন্দ করি না। আমার কাছে সম্মান আর সম্পদের চেয়ে বড় আর কিছুই নেই, তার জন্য আমি যে কোনো ব্যবস্থা নিতে পারি। কিন্তু বাবা, আর কোনো কথা নয়, আমি যা বলছি তাই হবে। যত শীঘ্রই সম্ভব আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। আসাদ, 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 আরে মেম সাহেব, এদিকে এসো। একটু বাইরে এসো আসাদ, তোমাকে আমার খুব দরকার। না না মেম সাহেব, আমি তো বলেছি আমি আর আপনাদের সঙ্গে নেই। আমার খুব বিপদ আসাদ, আমাকে আমাকে একটু মাজারে নিয়ে চলো। না, আমি পারবো না। আসাদ, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। আমার বিপদ থেকে তুমি যদি আমাকে না বাঁচাও, তাহলে তাহলে আমার জীবন বাঁচালে কেন? আমি আমি মরে গেলেই ভালো হতো, এই বিপদ তো হতো না। ঠিক আছে, তুমি না যাও, আমি একাই যাচ্ছি। আমাকে মারার জন্য লোক ঘুরে বেড়াচ্ছে, তারা যদি আমাকে ধরে নিয়ে যায়, মেরে ফেলে, তাতে তোমার তো কোনো ক্ষতি হবে না। যাচ্ছি আমি। না 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 মেম সাহেব, আমি আসছি, আমি যাব আপনার সঙ্গে। হ্যাঁ। আসুন। আপনি নিয়ত করে এসেছেন তো? হ্যাঁ, নিয়ত তো অবশ্যই করেছি। ব্যাস, তাহলেই হবে। আপনি এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, আপনার বিপদ কেটে যাবে। আমি জানি বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু একটা উসিলা তো লাগে। তুমি আমার সেই উসিলা। আমি? হ্যাঁ, এখন বলো, আমাকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য যা করতে হয় তুমি তা করবে? আপনি বলেই দেখেন না, দরকার হলে জান দিয়ে দেব। কথা দিচ্ছ? হুকুম করেন মেম সাহেব। আগে বলো, আমি যাব, তুমি তাই করবে? পিছিয়ে যাবে না? পিছিয়ে যাব আমি? মেম সাহেব, আসাদ কোনো বিপদকে ভয় পায় না। আপনি যা বলবেন আমি তাই করব। বলেন কি করতে হবে? এই মাজারের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছ কিন্তু? হ্যাঁ মেম সাহেব, মাজারে দাঁড়িয়ে কথা দিলাম। এবার বলেন কি করতে হবে আমাকে? বিয়ে করতে হবে। বিয়ে? কাকে? আমাকে। না 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 মেম সাহেব, এসব এসব আপনি কি বলছেন? আসাদ, আমার যে বিপদ তা শুধু অবিবাহিত মেয়েদেরই হয়। একবার বিয়ে হয়ে গেলে আর এই বিপদ হতে পারে না। হ্যাঁ,
একমাত্র একমাত্র বিয়েই আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি আমি কিছুই বুঝতে পারছি না মেম সাহেব। এখন বোঝাবার সময় নেই আসাদ। লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। বাবা টের পেলে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, আর তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আর দেরি করো না আসাদ, এসো এসো। যা, দোয়া করি তোরা সুখে থাক, সুখী হোক তোদের জীবন। তোকে একটা কথা বলি মা, মনে রাখবি স্বামীর পায়ে কিন্তু স্ত্রী বেহেশত। দরবেশ বাবা, মুরব্বীরা যখন দোয়া করেন তখন কথা বলতে নেই, চুপচাপ মাথা পেতে নিতে হয়। যা মা, চলো। মেম সাহেব, মানে আমি জিজ্ঞেস করছি, পরে সব ঠিক হয়ে যাবে তো? কোনো বউ তার স্বামীকে মিথ্যে কথা বলে না, সব ঠিক হয়ে যাবে। তবে যতদিন না ঠিক হয় ততদিন তুমি কাউকে কিছু বলবে না, এমনকি মাকেও না, রাজা বাহাদুরকেও না। আচ্ছা চলুন, এবার আপনাকে মহলে পৌঁছে দিয়ে আসি। না, এখান থেকে তুমি তোমার ঘরে চলে যাও, আমি মহলে পৌঁছে যাব। না না না, আপনাকে মারার জন্য লোক ঘুরে বেড়াচ্ছে না। এখন আর আমার কোনো বিপদ হবে না। আশ্চর্য, বিপদ তো বিয়ে হয়ে গেলে আর বিপদ থাকে না। হ্যাঁ, যতদিন তোমাকে দেখবে দু চোখ, আমার জীবনটা ততদিনই হোক। যতদিন তোমাকে দেখবে দু চোখ, আমার জীবনটা ততদিনই হোক। চোখের আড়ালে কখনো হারালে বাঁচব না আমি আর একটি পলক। যতদিন তোমাকে দেখবে দু চোখ, আমার জীবনটা ততদিনই হোক। চোখেরই আড়ালে কখনো হারালে বাঁচব না আমি আর একটি পলক। যতদিন তোমাকে দেখবে দু চোখ, আমার জীবনটা ততদিনই হোক। চাঁদ ছাড়া যেভাবে রাতি আঁধার, তুমি ছাড়া এ জীবন তেমনি আমার। সূর্যের আলো ছাড়া হয় না তো দিন, তুমি ছাড়া আমার দেহ চোখেরই আড়ালে কখনো হারালে বাঁচব না আমি আর একটি
সব কিছু দিয়ে আজ ধন্য হলাম। অন্তর জুড়ে তুমি রয়েছো আমার, এর বেশি কোনো সুখ চাই না তোমার। চোখের আড়ালে কখনো হারালে বাঁচব না আমি আর একটি পলক। যতদিন তোমাকে দেখবে দু চোখ, আমার জীবনটা ততদিন হোক। চোখেরই আড়ালে কখনো হারালে বাঁচব না আমি আর একটি পলক। যতদিন তোমাকে দেখবে দু চোখ, আমার জীবনটা ততদিনই হোক। বাবা তুমি কেন মা, মায়ের কাছে কি ছেলে আসতে পারে না? একই কথা বলছো বাবা? এসো বাবা এসো। কোথায় যে তোমাকে বসতে দিই? একটু ব্যস্ত হবেন না মা, আপনার ঘরের মেঝো আমার জন্য অনেক শান্তি। বসো বাবা। আমি শুধু ভাইয়াকে দেখতে এসেছি। ভাইয়া? বাহ, আপনি আমার মা হলে ও আমার ভাইয়া হবে না? বহুত চালাক তুই, বহুত চালাক। হ্যাঁ, ভাইয়া বানিয়ে বেঁচে যেতে চাস? আরে ভিতু, লড়াই করতে যদি এতই ভয় পাস তাহলে পালিয়ে যা, চলে যা মহরচুরি ছেড়ে। চালাকি করে কোনো লাভ হবে না, শত্রুর সাথে আমি আপোষ করি না। আসাদ, তুই কেন ওকে ঘরে ঢুকে দিয়েছিস? চুপ কর। ও সরকারি অফিসার, কত বড় মানুষ, আমার ঘরে এসে এ তো আমার সৌভাগ্য। ছি, এ কি বলছেন? আমি বড় মানুষ নই, মায়ের কাছে কি ছেলে বড় মানুষ হতে পারে? খবরদার, খবরদার, আমার মাকে মা বলবে না। ওকে চলে যেতে বল মা, ওকে চলে যেতে বল, নইলে ওকে মেরে আমি এখান থেকে বের করে দেবো। আমাকে যেতে দে। কি মনে করবে? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যদি সত্যি সত্যি তোমার ছোট ভাই হতাম, এভাবে আমাকে বের করে দিতে পারতে? মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারতে? খবরদার, খবরদার। দেখলি মা, ও কেমন চালাক। আমার ছোট ভাইয়ের কথা মনে করিয়ে দিল, আমাকে কাঁদিয়ে দিল। বাবা, তুমি আমাদের বড় কষ্টের জায়গায় আঘাত করে ফেললে, বড় কষ্টের জায়গায়। তোমার সাকসেস দেখার জন্য আমি নিজে না এসে থাকতে পারলাম না। থ্যাংক ইউ স্যার। আসুন পরিচয় করে দিই, এ হলো আশা, নিখোঁজ আফতাব মাস্টারের ছেলে। ওকে এই বাহিনীর লিডার বানিয়েছি। গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমাদের জন্য অস্ত্র এনেছি আমি, অস্ত্রগুলো গাড়ি থেকে নামিয়ে নাও। বগা, 3-4 জনকে নিয়ে আয়। নিজের পরিচয় দিয়েছো ওদের কাছে? না বাবা। থ্যাংক ইউ মাই বয়। আমি জানি এ বড় কঠিন কাজ, কিন্তু তোমার কর্তব্যের পথে মায়ের মমতা বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই কাজ শেষ হওয়ার আগে পরিচয় না দেয়াই ভালো। আমি জানি। ও হ্যাঁ, এদের জমি জমার মামলা আমি কোর্টে তুলেছি। একটা মিথ্যা নাম ঠিকানায় জুমরান ওরফে রাজা বাহাদুর সব দখল করে বসে আছে। সেই নাম ঠিকানায় সমন পাঠানো হয়েছে, স্বাভাবিকভাবে কেউ কোর্টে হাজির হয়নি। কাল মামলার রায় বের হবে, তোমার হাজির থাকা উচিত। আমি চাই তুমি আমার সঙ্গে যাবে।
অবশ্যই যাব বাবা। হারামজাদা, তোকে আমি এখানে রেখেছি কেন, কি জন্য রেখেছি? ইনফরমার হয়েছিস, সামান্য একটা খবর পর্যন্ত আমাকে দিতে পারিস না। ইন্সপেক্টর কাল শহরে গেছে, কালই আমি এই খবর পাইনি কেন? আঙ্কেল, এবার আমার উপরে ছেড়ে দিন, আমি ওদের সব কটাকে শায়েস্তা করে ফেলবো। পারবে না বাবর, ভুলে যেও না ওদের হাতে এখন অস্ত্র আছে। ইন্সপেক্টর তো নেই, বাস তো সকাল 11টায় ছেড়ে চলে গেছে, অতএব আজ আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আর সেই সুযোগ গ্রহণ করতে হবে আমাকে, কারণ আমার বিশ্বাস আসাদ এখনো আমার গায়ে হাত তুলবে না, চোখ তুলে কথা বলবে না। আসাদকে তুলে এনে এখানে আটকাতে পারলে ইন্সপেক্টর ফিরে এসে দেখবে তার সমস্ত চেষ্টা বিফলে গেছে। চলো, এসো। চলুন। আসাদ, আসাদ! এদিকে আয়। নিমক হারাম, তুই আমার খেয়ে আমার দয়ায় বড় হয়ে আমার শত্রু পুলিশের সাথে হাত মিলিয়েছিস। আমি তো আপনাকে বলে দিয়েছি আপনাদের কোনো কাজের মধ্যে আমি আর নেই। আমার কাজে থাকবি কি থাকবি না সে কথা বলার তুই কে? এই মোহর ছড়ি আমার, এখানে আমি যাকে যা বলবো তাই করবে। চলে আয় আমার সাথে। না, ও যাবে না। এই বুড়ি, মাথা নিচু করে কথা বল। মাথা নিচু করলে মুখ দেখবি কেমন করে? দেখ, ভালো করে চেয়ে দেখ, চিনতে পারিস আমি কে? আফতাব মাস্টারের স্ত্রী, তোর সামনে দাঁড়ানো। মধু? হ্যাঁ, আমি। আমার জীবন থাকতে আসাদের গায়ে একটা টোকাও আমি লাগতে দেব না। এত বড় সাহস তোর? একটা পোষা কুকুরের জন্য তুই আমার মুখে মুখে কথা বলছিস? কারণ যে কোনো মেয়ের কাছে তার বাবার চেয়ে স্বামী অনেক বড়। কি কি বললি? হ্যাঁ হ্যাঁ, আসাদ আমার স্বামী। শরীয়ত মতে, ধর্ম মতে তার সাথে আমার বিয়ে হয়েছে। না না মেম সাহেব, সে তো শুধু আপনাকে বিপদ থেকে। না আসাদ, শরীয়ত মতে একবার বিয়ে হয়ে গেলে তার ফেরানো যায় না। সেদিন থেকে চিরদিনের জন্য তুমি আমার স্বামী, আমার ভালোবাসা, আমার সবকিছু। তোমার সম্মানে আমার সম্মান, তোমার ভালোবাসাতেই আমার সাহস। খবরদার, কোন রকম চালাকির চেষ্টা করলে তোমার মাথার খুলি উড়ে যাবে। প্রতিরক্ষা বাহিনী, আরে এসো সবাই, এসো। ভাইয়া, আরে হা করে কি দেখছো? রাজা বাহাদুরের মেয়ে, আমাদের ভাবি। আরে বাহ, মিস্টার জমরান, তাকিয়ে দেখুন চারিদিকে। যা দেখতে পাচ্ছেন তা সবই আইনের অস্ত্র। মোহর ছড়ির সমস্ত মানুষের জন্য আরো একটা সুখবর আছে। আদালত হুকুম দিয়েছে আপনাদের যার যে জমি সবই আপনাদের থাকবে। অন্য কেউ যেন সেই জমি দখল করতে না পারে
পুলিশ তার খেয়াল রাখবে। থামুন থামুন। মোহরছড়িতে আইন প্রতিষ্ঠিত হওয়ায় সরকার আমার জন্য পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কার আপনাদের সবার। তাই আমি ঠিক করেছি আমি ঢাকায় গিয়ে সরকারকে অনুরোধ করব এই পুরস্কারের অনুষ্ঠান যেন এই মোহরছড়ির মাটিতেই হয়। শোনো শোনো সবাই, আইনের বাইরে আমি কিছুই করতে চাই না। আদালত যে হুকুম দিয়েছে আমি তা মেনে নিলাম। আর আমার মেয়ে আসাদকে যখন বিয়ে করেই ফেলেছে তখন শরীয়তকে তো আর অমান্য করা যায় না। তাই আমি এই বিয়ে মেনে নিলাম। প্রেমের জোয়ার জাগে রে, আরে লাগে রে রং লাগে রে, প্রেমের জোয়ার জাগে রে, লাগে রে রং লাগে রে, প্রেমের জোয়ার জাগে রে। মনের বাগানে যৌবনের গান আনলো রে দেখে খুশির তুফান। বুকে বুকে মিষ্টি সুরে দুষ্টু কোকিল ডাকে রে, দুষ্টু কোকিল ডাকে রে, লাগে রে রং লাগে রে, প্রেমের জোয়ার জাগে রে, লাগে রে রং লাগে রে, প্রেমের জোয়ার জাগে রে। সারে মাগরে সারে সানি সারে, সারে মাগরে সারে সানি রে সা। ভালোবাসার রাজা প্রজা কিছুই মানে না, কিছুই মানে না, উঁচু নিচু ছোট বড় ভেদ জানে না, ভেদ জানে না। ভালোবাসা রাজা প্রজা কিছুই মানে না, কিছুই মানে না, আরে উঁচু নিচু ছোট বড় ভেদ জানে না, ভেদ জানে না। প্রেমের আগুন জ্বলে মনের মানুষের মন কি বাধা থাকে রে, মন কি বাধা থাকে রে, লাগে রে রং লাগে রে, প্রেমের জোয়ার জাগে রে, লাগে রে রং লাগে রে, প্রেমের জোয়ার জাগে রে। আরে পিরিতি কা ধান রাখা আকারে, ওরে লাগলে জোড়া খোলে না রে। আরে আমার কপাল ফাটা লাগলো না পিরিতি আটা, ও আটা রে লাগলো না কপালে। আরে আমার কপাল ফাটা লাগলো না পিরিতি আটা, ভিজাইয়া গেল শুধু পিরিত হইল না, পিরিতি হইল না। পাহাড় নদী আজকে নতুন সাজে সেজেছে, সাজে সেজেছে, নিশাগরে মিলন পাখি সুরে বেজেছে, সুরে বেজেছে। পাহাড় নদী আজকে নতুন সাজে সেজেছে, সাজে সেজেছে, নিশাগরে মিলন পাখি সুরে বেজেছে, সুরে বেজেছে।
করে ডেকে খুশির তুফান বুকে বুকে আজ মিষ্টি সুখে দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল ডাকে লাগে রে রং লাগে রে প্রেমের জোয়ার জাগে রে লাগে রে রং লাগে রে প্রেমের জোয়ার জাগে রে লাগে রে রং লাগে রে প্রেমের জোয়ার জাগে রে লাগে রে রং লাগে রে প্রেমের জোয়ার জাগে রে আরে লাগে রে রং লাগে রে প্রেমের জোয়ার জাগে রে লাগে রে রং লাগে রে প্রেমের জোয়ার জাগে রে বেশ করেছিস, ভালো করেছিস, খুব ভালো করেছিস মা। আসাদ তো সোনার টুকরো ছেলে। ভুল তো করতে যাচ্ছিলাম আমি। সম্পদের মোহে অন্ধ হয়ে অজানা অচেনা বাবুরের সঙ্গে তোকে বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আর ভুল করব না। এবার আসাদের দিকে নজর দেব আমি। বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, ওকে ওপরে তুলতে হবে না, এত ওপরে তুলতে হবে যাতে সবাই ওকে সম্মান করে, শ্রদ্ধা করে। খুব তাড়াতাড়ি সে ব্যবস্থা করব আমি। তারপর খুব ধুমধাম করে অনুষ্ঠান হবে, তবে একটা শর্ত আছে। এ কটা দিন কিন্তু তোমার মহলের বাইরে যাওয়া চলবে না, ঠিক আছে? বাবা এসো। ঢাকা থেকে কবে ফিরবে বাবা? ফিরতে হয়তো 2-3 দিন লেগে যাবে। বেঁচে থাকো বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, তোমার মায়ের মুখ উজ্জ্বল হোক। আমার মা এত বড়, এত মহৎ যে আমার মতো ছেলের সারা জীবনের গৌরব তার তুলনায় কিচ্ছু না। ভাইয়া, আমি না ফেরা পর্যন্ত এলাকার আইন শৃঙ্খলার ভার কিন্তু তোমার হাতে। কিচ্ছু ভেবো না ছোট ভাই, একটা বেআইনি কাজ হতে দেব না, দিন রাত পাহারা দেব। শুনলে তো, ভাইয়া দিন রাত আইনের কাজে ব্যস্ত থাকবে, অতএব মাকে দেখার দায়িত্ব তোমার। তা তো বুঝলাম, কিন্তু রোশনিকে দেখবে কে? মানে? মা বলে ডেকেছো, আর এইটুকু বোঝে না যে মায়ের চোখ সব দেখতে পায়, সব বুঝে? মা, রোশনি বিবির আবার কি হলো? কিচ্ছু না, ভাবে আগে ঘরে আসো, তারপর বলবো। যাই মা। সাবধানে যেও বাবা, ভালো থেকো। খুদা হাফেজ। শিকার, আসাদকে শিকার করার এটাই আমার শেষ সুযোগ। তারপর মোহরছড়ির মানুষেরা আবার মাথা নিচু করে আমার পা চাটবে। ইন্সপেক্টর ফিরে এসে দেখবে মোহরছড়ির সূর্য তার কথায় নয়, আমার কথায় ওঠে, আমার কথায় ডুবে। আসাদ, আসাদ। আরে আরে বেয়াই সাহেব, কি ভাগ্য আমার। আসুন, ঘরে আসুন। ঘর? ঘর? এটা নাকি ঘর? রাজা বাহাদুরকে ঘরে নেবার মতো আগে একটা ঘর তো বানিয়ে নে। কি আর করা যাবে বেয়াই সাহেব, গরিবের ছেলেকে যখন আপনার মেয়ে বিয়ে করেই ফেলেছে, তখন গরিবের ঘরই তো মানিয়ে নিতে হবে। রাজা বাহাদুর মানিয়ে নেয় না, রাজা বাহাদুরের সঙ্গে অন্যকে মানিয়ে নিতে হয়। আর সেই মানানসই করার জন্যই তো আসাদকে নিতে এসছি আমি। আসাদ তো ঘরে বউ তোলার আগে শ্বশুর বাড়ি যাবে না। এই মোহরছড়িতে কে কোথায় যাবে আর যাবে না তা শুধু ঠিক করবো আমি।
আমি মিছে উত্তেজিত হচ্ছেন বিআই সাহেব। আসাদ মোহর ছড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে আসাদ? বিআই সাহেব, মায়ের কাছে যদি কিছু নাও থাকে, সামান্য আঁচল দিয়ে হলেও জমের চোখ থেকে মা সন্তানকে আড়াল করে। আর আমি আপনাকে আমার সন্তানের ঠিকানা বলে দেব? আঙ্কেল, তার আগেই আমি আসাদ যেখানেই থাক, আজ সারাদিন সারা রাত, কাল সারা দিন আমি তার জন্য অপেক্ষা করব। আর যদি সন্ধ্যের মধ্যে আসাদ মহলে এসে না পৌঁছয়, তাহলে আমি কি করব তুই কল্পনা করতে পারবি না। এই মোহর শরীর কেউ কল্পনাও করতে পারবে না। জুমরান, তোর দিন ফুরিয়ে আসছে। জাহিদ কবে ফিরবে রে রোশনি? কাল তো তোমায় বলে গেল 2-3 দিন দেরি হবে। 2-3 দিন? নদীতে একটা নৌকার উপরে ভাসছিলে তুমি, তোমাকে নিয়ে মোহর ছড়িতে গেলাম। তোমাদের বাড়ি ঘর পুড়ে ছাই। তোমার বাবা মা ভাইয়ের খোঁজ কেউ দিতে পারল না। সবাই যেন ভীতু বোবা। অনেক খোঁজ করলাম, পেলাম না। তাহলে কি আমার বাবাকে? জানি না। এমনকি তোমার বাবা মা ভাই কোথায় চলে গিয়েছিলেন তাও জানি না। কবে আবার মোহর ছড়িতে ফিরে এলেন তাও জানি না। তারপর 5 বছর পর তোর মা তোকে নিয়ে মোহরছড়ি ফিরে এলেন। ঘরে ফেরার আগে মাজার জিয়ারত করতে আসেন। জিয়ারত করে ফেরার পথে এই পাহাড়ের ঢালে আমার সঙ্গে দেখা হয়। কে? আলী ভাই না? হ্যাঁ ভাবি, আমি। কিন্তু আপনি এখানে? 5টা বছর তো এই ছেলের হাত ধরে নানা জায়গায় ঘুরলাম, শান্তি পাই না ভাই। কাল রাতে ওর বাবাকে স্বপ্নে দেখলাম, মন বড় চঞ্চল হলো, তাই মোহর ছড়িতে ফিরে এলাম। আমার বাবা তাহলে হারিয়ে যায়নি, তাকে খুন করেছে? কে সে? জানি না বাবা, তবে সে যেই হোক, তোর মা তাকে এক নজর দেখলেই চিনে ফেলবেন। হ্যাঁ আসাদ, ওই তো বাবার খুনি। ওই বুড়িকে গাড়িতে তোল, ওই বুড়িকে রাজা বাহাদুরের কাছে নিয়ে যা। আমি ততক্ষণ এই চঙ্গি ফুলটাকে নিয়ে একটু খেলি। রাজা বাহাদুরের লোকজন মাকে ধরে নিয়ে গেছে। রাজা বাহাদুরের মেয়ের সাথে তোর ছেলের বিয়ে? হ্যাঁ, আরে তোর ছেলের বিচার তো হবেই। তার আগে বিয়ে নামক শব্দটা শুনলেই তোর কলজেটা যেন কেঁপে ওঠে।
সেই ব্যবস্থাই করছি আমি। আরে তোর তো 7 পুরুষের কপাল যে তোর মতো জানোয়ারের মেয়েকে আফতাব মাস্টারের ছেলে বউ বলে স্বীকার করেছে। আফতাব মাস্টার? এই চিনতে পারিস? এই তোর স্বামী আফতাব মাস্টার। মানুষ, আজ আমার তোর প্রতি বাধ্যতার হিসাব নিব জুমরান। 25 বছরের জীবনের হিসাব আমার বাবার মৃত্যুর হিসাব, আমার ভাই হারানোর হিসাব, আমার মায়ের কান্নার হিসাব, মাকে নিয়ে আয়। এসো মা।